ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারে, তাকে একই সাথে আবু জেহেলও বানায়। আমাদের এই মাদ্রাসা আবু জেহেল তৈরি করবে না। জটিলতা মুক্ত পবিত্র পরিচ্ছন্ন একজন মানুষ হওয়া, নিজের মধ্যে এই চেতনা লালন করা যে আমি এই সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে চাইলে, পবিত্র পরিচ্ছন্ন বাউফল করতে চাইলে, পবিত্র পরিচ্ছন্ন সমাজ নির্মাণ করতে চাইলে, পবিত্র পরিচ্ছন্ন পরিবার নির্মাণ করতে চাইলে, পবিত্র পরিচ্ছন্ন একটা রাষ্ট্র গঠন করতে চাইলে আগে পবিত্রতা পরিচ্ছন্নতা নিজের থেকে শুরু করতে হয়। এই চিন্তা, এই দৃষ্টিভঙ্গি, এই বক্তব্য আমার মাথায় প্রথমে মাদ্রাসা থেকে আমার শ্রদ্ধা শিক্ষক মন্ডলী ঢুকিয়েছে। আগে নিজে পবিত্র হও, তারপর জমিন পবিত্র করো। জীবন পবিত্র না হলে জমিন কি করে পবিত্র হবে? এই বক্তব্য এখান থেকে ধারণ করেছে, এই নির্দেশনা এখান থেকে লালন করেছে। জীবনে যে পবিত্র করতে পারে না, সে এই 56,000 বর্গমাইল জমিন পবিত্র করবে কি করে? আমি বিশ্বাস করি ধানদি কামিল মাদ্রাসা থেকে ভবিষ্যৎ প্রজন্ম এমন তৈরি হবে, তাদের এমন পবিত্র জীবন তৈরি হবে, তাদের ছোঁয়ায় 56,000 বর্গমাইল আগামী দিনে পবিত্র হতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার নিজের এলাকায় বাউফলে গিয়েছেন। আপনারা জানেন, আগের ভিডিওতে আপনাদের দেখাইছি যে মুফতি আমির হামজা, শায়েখ জামাল উদ্দিন এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনজনে হেলিকপ্টারে করে বাউফলে যান এবং সেখানে একটা তাফসিরুল কোরআন মাহফিলের 3 জন অতিথি ছিলেন। মাসুদ ভাই প্রধান অতিথি এবং এনারা 2 জন বক্তা ছিলেন। তো যাই হোক, সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। এখন আপনাদের দেখাবো যে বাউফলের আরেকটা ঐতিহ্যবাহী ধানতি কামিল মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উদযাপনে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সেখানে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের ভিডিও আপনাদের দেখাবো। তো দর্শক, এই ভিডিওটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আমার সম্মানিত সুধী মণ্ডলী, এই জান্নাতের বাগানের আপনারা যারা পাহারাদার, আপনাদের প্রতি অনুরোধ, এই জান্নাতের পাহারাদারের ভূমিকায় আল্লাহ তাআলা আপনাদেরকে মেহরবানি করে যাদের কবুল করেছেন, আপনারা মনের মধ্যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা রাখবেন, এই দৃঢ়তা রাখবেন যে এই পবিত্র পরিচ্ছন্ন মাদ্রাসার মধ্যে যেন কোনো কলুষতা, কোনো চাওয়া পাওয়া, কোনো দুনিয়াদারি, আমাদের দুনিয়ার কোনো ব্যাপকতা, সম্মান, মর্যাদা যেন আমাদেরকে কখনো আচ্ছন্ন করে ফেলতে না পারে। তাহারাতের এই জায়গাটা ইলমের বড় জায়গা, কারণ ইলম সেই জায়গায় স্থান করে যেই জায়গাটা যত বেশি পবিত্র। পবিত্র না হলে এলম ওখানে স্থান পায় না। এলম যদি ওখানে ঢুকিয়েও দেওয়া হয়, অপবিত্রতার কারণে এলম ওখান থেকে বিদায় নিয়ে নেয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জামানা আসবে যখন এলম ব্যক্তির হৃদয় থেকে তুলে নেওয়া হবে না, এলম ওয়ালাদেরকে তুলে নেওয়া হবে, আলেমদেরকে তুলে নেওয়া হবে, শিক্ষিত ব্যক্তিদেরকে তুলে নেওয়া হবে। তখন লোকেরা ফাসুইলা জাহালান, তখন লোকেরা অজ্ঞমূর্খদের মতো কিছু লোকদেরকে প্রশ্ন করবে এবং তারা না জেনে বুঝে ফতোয়া দিয়ে দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরা পথভ্রষ্ট থাকবে এবং গোটা জাতিকে তারা পথভ্রষ্ট করবে। আমার মন বলে যে সেরকম একটা জগৎ বিগত 15 বছর আমরা পার করেছি, সেখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। ফাদাল্লু আদাল্লু, এমন বিভ্রান্ত নেতৃত্ব, বিভ্রান্ত জাতি আর বাংলাদেশে আমরা চাই না। কারা তারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম তুলে নেওয়া হবে না, আলেমদেরকে তুলে নেওয়া হবে। অজ্ঞ, মূর্খ, জাহেল ব্যক্তিরা সমাজ এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে তারা নিজেদেরকে সবচেয়ে বড় জ্ঞানী ভাববে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই সমস্ত লোকদের পরিণতি কি? ফাআদাল্লু ওয়া আদাল্লু, এরা নিজেরা পথভ্রষ্ট এবং গোটা জাতিকে তারা পথভ্রষ্ট করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে সতর্ক করলেন, এটা বলে তোমাদের দায়িত্ব হচ্ছে 3 নম্বর পয়েন্ট, ইলমের 3য় দাবি হচ্ছে, আমি প্রথম বললাম ইমানের ইমানিয়াত, তাহারা, 3য় দাবি হচ্ছে সামাহাত, টলারেন্স, সহ্য ক্ষমতা। নিজের মধ্যে সহ্য ক্ষমতাটা এমন ভাবে বাড়াও যে এই অজ্ঞ, মূর্খ, জাহেল লোকেরা যেন তোমাকে কোনোভাবে দুনিয়ার সম্পদ, মোহর, ডেজিগনেশন, স্ট্যাটাস, মর্যাদা, সম্মান, এমপি, মন্ত্রী, টিচার, সাংবাদিক, বুদ্ধিজীবী, ডাক্তার, এইসব কিছু বলে যেন তোমাকে ইলমের পবিত্র জায়গা থেকে তোমাকে যেন অধৈর্যশীল, অসহনশীল করে তুলতে না পারে। টলারেন্স ইজ দ্য বেস্ট টিচার। আমার একজন শিক্ষক ছিলেন, আমরা তাকে বাংলা, আমাদের ইংরেজি পড়াতেন, আমাদের লিটারেচার পড়াতেন, আমরা তাকে মোল্লা স্যার ডাকতাম। আমাদের মোল্লা স্যার ছিলেন, আজকের যেমন ডিসি সাহেব এসেছিলেন, এসিলান সাহেব এসেছিলেন, আমাদের সেই সময় শিক্ষা পরিদর্শক এসেছিলেন, জেলা থেকে এসেছিলেন। স্যারের পেরেশানি আমার এখনো মনে আছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদের এই সব পেরেশানওয়ালা,
এই সহানুভূতিশীল শিক্ষকগুলোকে আল্লাহ দয়া করে আমাদেরকে তারা সম্মানিত করেছেন। আল্লাহ আপনি তাদেরকে জান্নাতে সম্মানের সাথে মেহমান হিসেবে কবুল করুন। আমার মনে আছে এখানে ক্লাসে পরিদর্শক এসে ঢুকেছেন আমাদের ক্লাসে, স্যার ক্লাস নিচ্ছিলেন, পরিদর্শক এসে আমাদেরকে জিজ্ঞেস করেছেন একটা ইংরেজি শব্দ, উনি পাশে দাঁড়িয়ে আছেন। তা আমরা, আমার প্রিয় ক্লাসমেট এখানে ছিল, মোমেন আছে, মোমেন ছিল, মোমেন আমাদের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র ছিল, ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছে আপনারা জানেন। সেই সময় বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকায় এই মাদ্রাসাটাকে তখন তুলে ধরার ক্ষেত্রে সৈয়দ আব্দুল মোমেনের এই ভূমিকাটাকে আমি আজকে বিশেষভাবে স্মরণ করি। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী বন্ধুরা, এই মাদ্রাসা থেকে যদি ফার্স্ট ক্লাস সেকেন্ড তৎকালীন সময় হয়ে থাকে, তাহলে এই সময় তো আমাদের ফার্স্ট ক্লাস ফার্স্ট এখান থেকে হওয়ার কথা। আমরা আশা করি এখান থেকে সেরকম টপ 10 এখান থেকে তৈরি হবে। আমার তখন মনে আছে মোল্লা স্যার একটা শব্দ আমাকে জিজ্ঞেস করলেন, সেই পরিদর্শক আমাদেরকে, আমরা বলতে পারতেছিলাম কিন্তু যেভাবে বললে উত্তরটা হবে ওভাবে বলতে পারতেছি না। স্যার তখন দূরে থেকে দাঁড়িয়ে দেখাচ্ছে যে ওটার নাম ছিল পেটুক, মানে শব্দটা হবে পেটুক আর কি। একটা ইংরেজি শব্দ জিজ্ঞেস করছেন, শব্দটা বাংলা হবে পেটুক। তা আমরা পেট ভর্তি বলতেছি, তো উনি পেটুক বোঝাতে গিয়ে বারবার এরকম পেটের দিকে চাপ দিচ্ছেন, এরকম করে বোঝাচ্ছেন, বলো এটা বলো এটা বলো। তখন মোমেন্ট শব্দটার উত্তরটা সঠিকভাবে বলতে পেরেছে। স্যার ধন্যবাদ দিলেন। ধন্যবাদ দিয়ে স্যার যে এরকম করতেছিলেন এটা পরিদর্শক খেয়াল করেছে। পরিদর্শককে বললেন, আপনি যে কাজটা করেছেন এটা ভুল করেন নাই, আপনি আপনার শিক্ষকের প্রতি যে মমতা, যে ভালোবাসা, যে পেরেশানিটা দেখিয়েছেন, এটাই একটা ছাত্রকে উজ্জীবিত করে এবং এর আলোকেই এই ছাত্ররা ভবিষ্যৎ বাংলাদেশের নির্মাতা হিসেবে কাজ করবে। সেই মোমেন এখন সরকারের দায়িত্ব পালন করে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে। আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের বহু ভাইয়েরা আমার এই প্রিয় ধান্দি মাদ্রাসা থেকে এখন রাষ্ট্র পরিচালনার বহু গুরুত্বপূর্ণ জায়গায় তারা কাজ করছে। আমি বলি, আমি ভাইদের সাথে যখন কথা হয় আমি বলি যে 92 ব্যাচের সবচেয়ে দুর্বল ছাত্র আমি। তখনও রাস্তায় ছিলাম, এখনো রাস্তায় আছি। তখনও রাস্তায় ছিলাম মানে মিছিল একটা হইলে বলতো যে মাসুদ কই হেরে যাও, স্লোগান হেরে দিতে হবে। তো স্লোগান এখান থেকে শুরু করে বাউঘর পর্যন্ত নিয়ে যেতাম, মাঝখানে কাউকে দিতাম না। কেউ দিলেও বলতাম যে থামো, আমার তো এখনো শেষ হয়ে, আমার শেষ হয়ে গেলে তুমি আসবে। এখন বন্ধু বান্ধব যারা সব বড় বড়, আমি হলাম তাদের মধ্যে সবচেয়ে মানে ক্ষুদ্র আর কি, দুনিয়ার পরকাল দুই দৃষ্টিতেই আমি গুনাহগার তাদের মধ্যে। আমি তাদের বলি যে ভাইয়েরা, তোমরা তখনও মর্যাদাবান ছিলা, সম্মানিত ছিলা, এখনো তোমার ভালো জায়গা আছে। আর আমি রাস্তায় ছিলাম, এখনো রাস্তায় আছে। তো মোমেন আমার মাঝে মধ্যে বলে যে স্যার আমার একটু মাঝে মধ্যে সুযোগ দিয়েন, যদি ওরকম কিছু হয় তো একটু পাশে থাকার সুযোগ টুযোগ দিয়েন। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের মধ্যে ভালোবাসা মহব্বত, এটা আজকের যুগে তো ছাত্র, আমি শুনি মাঝে মধ্যে বাউফলে যে ছাত্র আরেক ছাত্রকে, এক ক্লাস ফ্রেন্ড আরেক ক্লাস ফ্রেন্ডকে হত্যা করে, চুরিকাঘাত করে। আর আমাদের মধ্যে সম্পর্কের ভ্রাতৃত্ব বন্ধনটা তো আপন ভাইয়ের মতো করে, আমরা আমাদের বন্ধনটা এখন আপন ভাইয়ের মতো, একটা পরিবারের মতো মনে করি। সেই শিক্ষা ব্যবস্থা কোথায় গেল? আমি মনে করি ধান্দি মাদ্রাসা গোটা বাউফলের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে একটা মডেল হবে ইনশাআল্লাহ। আমি কথা লম্বা করতে চাই না। সেজন্য সামাহাত, সহ্য ক্ষমতা, পরে 4 নম্বর ইলমের দাবি করা হয়েছে ইখবাত। আরবিতে এটাকে ইখবাত বলে, দৃঢ়তা, স্ট্রেংথ। আমাকে কেউ টলাতে পারবে না, আমি পাহাড়ের মতো অবিচল। আমার উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, হামলা, মামলা, দুনিয়ার ক্ষয় ক্ষতি, লোভ, মোহ, কাম, ক্রোধ যা আসুক, কোনো কিছু আমাকে টলাতে পারবে না। আমি আমার মতো করে এক আল্লাহর দৃষ্টিতে চলব, আমি আমার মতো করে ইলমের যে মর্যাদা সেটাকে আমি রক্ষা করব। এটাকে বলা হয় ইখবাত। ইখবাতের কথা আমাকে আমাদের শিক্ষক বোঝাতেন। একজন শিক্ষকের নাম না বললে হক আদায় হবে না। ওনার সাথে গত কয়েকদিন আগে কথা হয়েছে, আমি জানি না স্যার এখানে আসছেন কিনা। আমাদের ইংরেজি শিক্ষক ছিলেন শেরুগুল খান ফরহাদ স্যার। স্যার এখানে আসলে আমি স্যারকে বিশেষভাবে স্মরণ করছি। স্যারের পিটান সেই সময় খাই নাই, মোমেন্ট থাকতে পারে ভালো ছাত্র, বাকি আমরা সবাই আলহামদুলিল্লাহ। ওনার পিটানিতে এমনি তো আমরা একটু সোজা আছি, পুরোটাই সোজা থাকতাম। কখন এর সাথে মাই শুরু করবে এর কোনো নিশ্চয়তা ছিল। আলহামদুলিল্লাহ শেরুগুল খান ফরহাদ স্যার আমাদেরকে শেখাতেন যে তোমার দৃঢ়তা, তুমি ইংরেজি বলতে পারবে না মানে? আমি বলতাম যে স্যার আমাকে দিয়ে দিন সব হবে, আমার মুখ দিয়ে একটা ইংরেজি আপনি বাই করতে পারবেন না। আপনি চ্যালেঞ্জ দেন, আমিও চ্যালেঞ্জ দিলাম। তখন তো এত শক্ত করে বলি নাই, মানে কিছুটা মিন করে বলছি আর কি, যে অযথাই আপনি আমাদের পিছনে সময় দিচ্ছেন, লাভ হবে না, ঘষা করে লাভ হবে না। স্যার তখন বললে এক বাত, উনি আরবি শব্দ বলেন নাই, উনি তখন আমাদেরকে শিখিয়েছিলেন আমার স্ট্রেংথ, আমার দৃঢ়তাটা এই যে আমি চ্যালেঞ্জ দিয়েছি, তোমাদের মতো লোকদের মুখ থেকে আমি ইংরেজি বের করবো না, শুধু তোমরা ইংরেজিতে কথা বলবা, লিখবা এবং তোমাদের ইংরেজি শিখে অন্যরা ইংরেজি শিখতে পারবে। এই হচ্ছে আমাদের শিক্ষক।
এই হচ্ছে আমাদের প্রিয় মাদ্রাসা। সেই জায়গা থেকে আমি আজকে যারা এখানে আছে আমি তাদেরকে বলবো, আমি আমার সেই শ্রদ্ধেয় আরবি শিক্ষককে স্মরণ করি। আমার মনে আছে, এটা লজ্জার কথা, তাও না বললে হবে না, বুঝার জন্য বলছি। আরবি শিক্ষক ছিলেন আমাদের হাবিবুল্লাহ হুজুর, এখন উনি আরেকটা মাদ্রাসা প্রিন্সিপাল, আজকে এখানে আসেন না বোধহয়। উনি আরেকটা মাদ্রাসা প্রিন্সিপাল, উনি আমাদের আরবি লিটারেচার পড়াতেন। তো আরবি কোনো, আমি এমনি আমার ছাত্র জীবন থেকে একটু দুর্বলতা আছে, কোনো মুখস্থ কিছু করে আমার লেখার অভ্যাস ছিল না। বাংলা বানায় লেখা, ইংরেজি বানায় লেখা, আরবি বানায় লেখা। তো আরবি কোনো প্রশ্নের উত্তর লিখতে হলে আমি বানায় লিখতাম, বানাই লিখে আমি যেতাম। তো হাবিবুল্লাহ হুজুর উনি এসে মোটামুটি খাতা দেখে পিঠের উপর দুইটা দিলেন, এরপরে হাত পাততে বললেন, পাতলাম। আর খাবা? আমি বললাম, স্যার হুজুর আজকে আর দিয়েন না। আমি তো খুব শখ করে যা মনের মধ্যে আসে, মনের মাধুরী মাসাই লিখছি। বলছে যে তোমার সাহস কত বড়, তুমি তো আরবি আউটলাইন ঠিক মতো লিখতে পারো না, এর মধ্যে কোনো ব্যাকরণ ঠিক নাই, নাহু সরফ ঠিক নাই, তুমি পুরো 3 পাতা লেখা নিয়ে চলে আসছো, তোমার সাহস কত বড়। আমি বললাম যে হুজুর যদি কিছু মনে না করেন, অন্তত আজকে সাহসের জন্য একটু ধন্যবাদটা দেন। সাহস তো করেছে। আমার সেই শিক্ষক লাইন ধরে ধরে দেখালেন যে তোমার প্রত্যেকটা লাইনে ভুল। আমার সেই গল্পের কথা মনে পড়ে, যার কথা বলা হয়েছিল যে তুমি এই স্কুলে কি পড়াশোনা করো। টমাস আলভা এডিসন, যার উদাহরণ আমরা বলি, আমরা ওর ধারে কাছে না, কিন্তু এটা মনে হয় এখন যে ওই যে চিন্তা করে লিখেছিলাম যা মনে আসছে। টমাস আলভা এডিসনকে তো বলে দেওয়া হয়েছিল স্কুল থেকে তাকে নিয়ে যান, তারা দিয়ে কিচ্ছু হবে না। সেই টমাস আলভা এডিসন 1000 ভুল করার পর আমারও ওই খাতা দেখে নিজের কাছে এখন মাঝে মধ্যে মনে হয় যে আমরা 1000 ভুল করেছি। আমার শিক্ষক বলেছেন কিছুই হয় নাই। হয়তো তিনিও আমার অভিভাবকের সাথে পেলে বলতেন যে একে স্কুল থেকে নিয়ে যান, এর দিয়ে কিছুই হবে না, হয়তো এই কথাটাই বলতেন আমার বাবা মাকে কাছে পেলে। কিন্তু আমাদের সেই একবাত, আমাদের সেই দৃঢ়তা যে না, আমাকে কিছু করতে হবে, আমার মধ্যে যা আছে ওটা থেকেই কিছু করতে হবে, ক্রিয়েটিভিটি ডেভেলপ করতে হবে। আমার ভুল হোক, আমি 1000 বার লিখবো, 1000 বার শুদ্ধ হবে। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে যে আমরা একসময় পেরেছি। এরপর আরবি সাহিত্যে ভালো মার্কস পেয়ে তো আমরা দাখিল পাস করেছি। আমি এই কথা বলছি এই জন্য যে তোমাদের ছাত্রছাত্রীরা যারা এখানে আছে, তোমার মধ্যে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, সব মুখস্থ করে লিখে তুমি ভালো কিছু করতে পারবে না। অনেক সময় বলা হয় যে মুখস্থ করে লেখাটা হচ্ছে তোমাকে কেউ হাত ধরে নিয়ে যাবে, বা তোমাকে কেউ সাইকেল ধরে সাইকেল শেখাবে, তোমাকে কেউ রিক্সা ধরে রিক্সা চালানো শেখাবে। আমাদের একই প্র্যাকটিস ছিল, আমরা রিক্সা চালানো, আমরা রিক্সা চালাইতে পারতাম না। আমাদের এলাকার এক মুরব্বীরা এখন বেঁচে আছেন কিনা আমি জানি না, আল্লাহ তাদের যদি মারা যেয়ে থাকেন জান্নাত নসিব করুন। রিক্সা এখানে বেঁধে রাখে যেত রশি দিয়া। এই মোমেন্ট সাহেব ভদ্র দেখেন না, এখন ভদ্র মানুষ, এই ভদ্র মানুষ দেখে রাখেন। আমার আতিক নজরুল সাহেব ভদ্র মানুষ আছে এখানে, এরে পাইলে ভালো হইতো। রাত 2টা-3টার সময় সব লাইট বন্ধ, খালি দেখতাম যে আমার শিক্ষকরা ঘুমাইছে কিনা। রিক্সা 2 খান নিয়ে, সে সামনে আমি পিছনে। রিক্সা চালানো কত সহজ। ওখানে একটা কালভার্ট ছিল, কালভার্ট পর্যন্ত কোন রকম উঠছি, কালভাকে উঠে কি আর রাখা যায়, ব্রেক পড়ে গেছে খালের মধ্যে। আমরা এসে খবর দিছি যে দেখেন আপনার রিক্সা কে যেন খালের মধ্যে ফালাই রাখছে, দ্রুত নিয়ে আসছে, নাহলে কে নিয়ে যাবে পরে তো আবার আমাদেরকে ধরবেন। যে মাদ্রাসার ছাত্ররা আগে এসে দুষ্ট হয়ে গেছে, নেতৃত্ব দিয়েছে শহীদ আব্দুল মুমিন। যদি আমার কোনো দোষটাই তারে ধরেন, আমি তার অনুসারী ছিলাম তখন। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের সেই মুরব্বীরা আমাদের এসে, আমি এই শেষ লাইনটুকু বলে শেষ করে দিই, সেই মুরব্বীরা এসে রিক্সাটা উঠাইছেন, উঠে এখানে নিয়ে আসছেন, শিক্ষকের কাছে গেছেন, শিক্ষককে নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন এই হলো আপনাদের ছাত্র, দেখছেন রিক্সাগুলো নিয়ে খালের মধ্যে ফালাই আবার আমাদেরকে খবর দিয়েছে যে দ্রুত নিয়ে আসেন, নাহলে কেউ নিয়ে গেলে তো আবার আমাদের ধরবেন। তো আমাদের সেই শিক্ষক তখন ওই মুরব্বীকে, এই এলাকায় যাদের বাড়ি ছিল, রিক্সা ছিল যাদের, তো বলতো যে এই রিক্সা যে তোমরা নিয়ে গেছো এটাতে কোনো সন্দেহ নাই, এটা তো ঠিক। আমরা বললাম এই কথা ঠিক, এটাকে আমরা বলা লাগবে, এটা আপনিই বলে দিয়েছেন। আর আমরা যে আপনার রিক্সার সন্ধানটা দিছি এটা তো খারাপ করি নাই, আমরা তো এটা না দিয়ে পারতাম। এই জন্য আমাদেরকে এখন কোনো শাস্তি টাস্তি দিয়ে না, আমরা ভবিষ্যতে এটা থেকে সাবধান হব। আমার সম্মানিত শিক্ষক মন্ডলী, এলাকার সুধী মন্ডলী যারা আছেন, আমি আজকে নিছক কোনো বক্তব্যের জন্য না, আমি এই কথাগুলো এই জন্য শুনিয়েছি, আমাদের কাছ থেকে সেই সময়, এখন ওই সময়টুকুতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আমাদেরকে মাফ করে দিবেন। আমরা এখনো বড় হই নাই, আমি আবার বলছি আমরা এখনো বড় হই নাই। আমরা আপনাদের সেই শফিকুল ইসলাম মাসুদি আছি, আমরা সেই আব্দুল মোমেনে আছি, আমরা আতিক নজরুলি আছি, আমরা নোমানি আছি, আমরা আরিফুর রহমান পলাশি আছি, আমরা সেই ছাত্রই আছি এখনো। এবং যতদিন আমরা বেঁচে থাকবো, ধানদি মাদ্রাসার এই আনাচে কানাচে ঢুকলে আমরা একজন ছাত্র হিসাবে আপনাদের সাথে পরিচিত হতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। আল্লাহ যদি আমাদেরকে আরো অনেক
বড় করেন, তারপরও আমাদের সবচেয়ে আত্মতৃপ্তির পরিচয় থাকবে আমরা ধানদি মাদ্রাসার ছাত্র। আমাকে যখন মুজাহিদ পরিচয় দেয়, আমরা প্রাক্তন ছাত্র, আমি আজকে সংশোধনী দিয়ে এটা পাশ করাতে চাই। এখানে এই হাউসে আমি আপনাদের অনুমোদন নিতে চাই, একটু আমাকে আল্লাহর হস্তে অনুমোদন দিবেন যে ভবিষ্যতে আমাদেরকে আপনারা এই মাদ্রাসার প্রাক্তন বলবেন না, বলবেন শফিকুল ইসলাম মাসুদ এই মাদ্রাসার আগেও ছাত্র ছিল, এখনো আছে, যতদিন বেঁচে থাকবে এরা আজীবন এই মাদ্রাসার ছাত্র থাকবে। গৃহীত পাস, আইন পাস। সুতরাং আজকের আমার বক্তব্য শেষ করার পর মুজাহিদ এসে যেন ঘোষণায় এটা কারেকশন করে যে আমরা প্রাক্তন ছিলাম না, প্রাক্তন নাই। জাস্টিসরা কখনো কি হয় না, জাস্টিসরা কি হয় না, অবসরে যান। আমাদের অন্তত এই সম্মানটুকু দিয়েন যে ধানদি মাদ্রাসা থেকে আমরা ছাত্রত্বের কি করি না, অবসর নেই না। আমরা এখনো শেখার উপরে আছি, এখনো ইলম অর্জনের পিছনে ছুটছি, আমরা এখনো জানার চেষ্টা করছি। শুধু হয়তো স্থানটা পার হয়েছে, আমাদের বডিটা অন্য জায়গায়, আমাদের হৃদয়টা এখানে পড়ে আছে। সুতরাং এই যুক্তিতেই আমাদেরকে মাদ্রাসার ছাত্র হিসাবে আজীবন সদস্য, আজীবন ছাত্র হিসাবে পরিচয় দিয়ে আমাদেরকে আপনারা দোয়ার মধ্যে রাখবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি একটু সময় বেশি নিয়ে ফেলেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও আল্লাহ তাআলার কাছে মাদ্রাসার জন্য দোয়া করি। মাদ্রাসার জন্য কিছুই করতে পারি নাই, অন্তরটা কাঁপত। 15 বছরে শুধু বলতাম হুজুর দোয়া করেন, আল্লাহ কখনো ভালো সময় দেয় তাহলে পুরো জীবনের টুকু সব দিয়ে মাদ্রাসা ঋণ শোধ করার চেষ্টা করব। আজকে আমি আস্তে আস্তে অনেক কথা শুনেছি। এই মাদ্রাসার জন্য আমি শুধু এতটুকু বলি, এই মাদ্রাসার জন্য ভবিষ্যতে যা যা করা দরকার কোনো কিছুতে আল্লাহ তাআলা আমাদেরকে ঠকাবেন না। আল্লাহর অনুগ্রহ এবং তার বান্দাদের সহযোগিতা নিয়ে এই মাদ্রাসার জন্য সবটুকু সহজ হবে এবং আমরা তা করতে পারবো ইনশাআল্লাহ। এবং একজন ছাত্র হিসাবে সেই করার ক্ষেত্রে আমার পক্ষ থেকে যা করা দরকার, আমি আমার বন্ধু বান্ধব আমরা যারা আছি সম্মিলিতভাবে এই মাদ্রাসার জন্য আমরা তা করব। আমি যা করেছি সেটার মধ্যে এইটুকু বলি শুধু যে আজকে যিনি এসেছেন, আমি আসলে দুঃখ প্রকাশ করছি, শুরু থেকে থাকতে পারলে ভালো হতো। শেখ মহিউদ্দিন সাহেব যিনি এসেছেন, আপনারা জানেন উনি আকিজ গ্রুপের অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি। ওনার বাবা শেখ আকিজ উদ্দিন যিনি ছিলেন, উনি অত্যন্ত আগ্রহ করে শুধু এই মাদ্রাসার প্রোগ্রামের জন্য, উনি সাধারণত কোনো বড় প্রোগ্রামে যান না, উনি এই প্রোগ্রামে এসেছেন শুধু আমার অনুরোধে যে আপনাকে যেতে হবে। আশা করি যে ওনার আশাটা এই মাদ্রাসার জন্য বরকতপূর্ণ হবে ইনশাআল্লাহ, এবং সেটা আমরা আস্তে আস্তে সেটা সুযোগ পাবো বোঝার জন্য। আমার শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর, ওনাকে আমি মাঝে মধ্যে ফোন করে শুধু স্মরণ করাতাম যে স্যার এই মাসে কিন্তু একটা 21 তারিখ আছে, এটা কিন্তু মনে রেখে। তো শামসুল আলম স্যার বলতেন যে হ্যাঁ 21 তারিখে সব মাসে আছে। আমি বললাম হ্যাঁ সব মাসে আছে, কিন্তু এই মাসেরটা একটু ব্যতিক্রম, এটা যেন ভুলে যায় না, হঠাৎ করে বলে বসেন না একটা সরকারি প্রোগ্রাম করছে। তো উনি আমার এক ফাঁকে বলছিলেন, মনে আছে কিনা ওনার, যে প্রধান উপদেষ্টারও যদি প্রোগ্রাম করে তো ধানদি মাদ্রাসার প্রোগ্রাম তো আর ক্যান্সেল করা যাবে না। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত অনেক অতিথিবৃন্দ আসছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এই মাদ্রাসার প্রতি আমরা সবাই দায়বদ্ধ এবং সেই দায়বদ্ধতার দিকে ভবিষ্যতেও আমরা জবাবদিহিতার আওতায় থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের সবটুকু আমরা এখানে বিনিয়োগ করব। এটাকে আমরা জান্নাত উপযোগী, জান্নাতে যাওয়ার উসিলা হিসাবে গ্রহণ করলে আমাদের দুনিয়ারও কল্যাণ হবে, পরকালে নাজাতের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করবেন। সবাই বলুন আমিন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার আপনাদের কাছে দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো মাসুদ ভাইয়ের এই বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নিত্য নতুন এরকম জামাত শিবিরের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।